আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মজার ক্লাসের আরও একটা পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের আরও একটি ক্লাস উপস্থাপন করব আমি এই ক্লাসে। এই ক্লাসটিও মূলত বইয়ের কাজেই তোমরা সাথেই থাকো। যদি সাথে থাকো তাহলে বইয়ের কাজটি যেমন কমপ্লিট হয়ে যাবে, তেমনিভাবে তুমি পরীক্ষার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও তোমার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের মূল ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা আজ যে কাজটি দেখতে যাচ্ছি সেটি হলো যে কবিতার বৈশিষ্ট্য খুঁজি। কবিতার কিছু বৈশিষ্ট্য রয়েছে, প্রত্যেকটা রচনারই কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন সাহিত্যের যতগুলো শাখা আছে, গল্প বলো, নাটক বলো, উপন্যাস বলো, প্রত্যেকেরই নিজস্ব কিছু স্বাতন্ত্র্য রয়েছে, যা দিয়ে আমরা সেই সাহিত্যকর্মটিকে বুঝে থাকি যে এটি কবিতা, এটি গল্প, এটি নাটক, এটি উপন্যাস। তো কবিতারও কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমরা ইতোমধ্যে 3টি কবিতা পড়েছি। এই 3টি কবিতার মধ্যে একই ধরনের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। তো সেই বৈশিষ্ট্যগুলো কি, আজকের এই ক্লাসে আমরা সেই বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখার চেষ্টা করব। এখানে দেখো লেখা রয়েছে যে কবিতার বৈশিষ্ট্য খুঁজি। বলছে এই পরিচ্ছেদে 3টি কবিতা পড়েছ, এই কবিতাগুলোর সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে। নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো। আমরা দেখব এখানে 12টি প্রশ্ন রয়েছে। এই 12টি প্রশ্নের আলোকে আমরা বুঝে নিব এবং এই 12টি প্রশ্নের পরবর্তীতে আমি বলবো যে বৈশিষ্ট্যগুলো কি এবং কি দিয়ে আমরা চিনে নিতে পারি যে এটি একটি কবিতা বা এটি একটি আদর্শ কবিতা। 1 নম্বরে রয়েছে যে পরপর 2 লাইনের শেষে কি মিল শব্দ আছে। আমরা যে কবিতাগুলো পড়েছিলাম, যে প্রতিটি লাইনের শেষে কি মিল শব্দ আছে কিনা। যেমন দেখো এখানে আছে, এই যে দেখো ফুল বাগানে গোলাপ ফোটে ফুটতে দাও, রঙিন কাটা ঘুড়ির পিছে বালক ছোটে ছুটতে দাও। এখানে দেখো ফোটে, এখানে দেখো ছোটে, এখানে দেখো দাও, এখানে দেখো দাও। তার মানে প্রতি 2 লাইনের 2 লাইন অন্তর অন্তর মিল আছে। এর আগের যে কবিতাটি আমরা পড়েছিলাম সেই কবিতার দেখো যেখানে আছে, আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দিব পিঁড়ে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। প্রতি 2 লাইনে দেখো মিল আছে, 2 লাইন পরপর। যেমন এখানে বলছে বসতে দেব পিড়ে, তারপরে শালি ধানের চিড়ে। তাহলে পিড়ে চিড়ে মিল আছে। তার মানে আমরা বলতে পারি যে প্রতি 2 লাইনের শেষে কি রয়েছে, 2 লাইনের শেষে অন্তমিল রয়েছে বা মিল রয়েছে, সে কথাটি আমরা এখানে বলতে পারি। তাহলে এখানে হ্যাঁ অথবা না কোনটাতে টিক দিব? অবশ্যই হ্যাঁতে টিক দিব। তাহলে একটা বৈশিষ্ট্য আমরা খুঁজে পেলাম যে কবিতার একটা অন্তমিল থাকতে হবে, সেটি 2 লাইনের শেষে হোক, প্রতি লাইনের শেষে হোক, সেটির একটা মিল থাকতে হবে। তারপরে তালি দিয়ে পড়া যায় কিনা, ডেফিনেটলি তালি দিয়ে পড়া যায়। যে আমার বাড়ি যাইও বন্ধু, বসতে দিব পিড়ে, না আমার বাড়ি যাইও ভ্রমর, দেখো একটা লয় আছে, তাল আছে। আর যদি আমি তালি দিই তাহলে কিরকম হয়, আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দিব পিড়ে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। তালি দিয়ে পড়া যায় না? অবশ্যই তালি দিয়ে পড়া যায়। তাহলে এখানেও আমরা লিখবো, এর আগের কবিতাটাও পড়া যায়, তো এখানে লিখবো আমরা হ্যাঁ তালি দিয়ে পড়া যায়, টিক দিব। তাহলে আমরা দেখলাম যে তাল দিয়ে পড়া যায় বা তালি দিয়ে পড়া যায়। তোমরা জানো যে এই তাল শব্দটি এসেছে মূলত তালি থেকে। যেটা তালি দিয়ে পড়া যায় সেটারই তাল রক্ষা করা যায়, বা আমরা বলে থাকি যেটি লয়ের কবিতা বা মিলের কবিতা। তারপরে দেখো লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের? অবশ্যই নির্দিষ্ট দৈর্ঘ্যের, কারণ লাইনগুলো অসীম না, গদ্যের মতো না যে কোনোটা অনেক বড় বাক্যটা আবার কোনো বাক্যটা ছোট, এরকম না। লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের হয়। সকল কবিতা এই লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের হয়। তার মানে এই কবিতাটিরও লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের। তাহলে আমরা এখানে হ্যাঁতে টিক দিব। এরপরে দেখো কি আছে, যে লাইনগুলো কি সুর করে পড়া যায়? সুর করে অবশ্যই পড়া যায়। এই যে আমি বললাম যে আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দিব পিড়ে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। এই যে দেখো এটা কি দিয়ে পড়া যায়? সুর করে পড়া যায়, তাই না? তুমি যদি সুর করে পড়ো তাহলে এটা কি হয়ে যায়? গান হয়ে যায়। তাহলে সুর করে এটা পড়া যায়, আমরা এখানে টিক দিব, সুর করে পড়া যায়। হ্যাঁ, এরপরে দেখো রয়েছে যে এটি কি পদ্য ভাষায় লেখা? অবশ্যই পদ্য ভাষায় লেখা। এটি কি কিসে লেখা? পদ্য ভাষায় লেখা। পদ্য ভাষায় লেখা বলেই তো তাল দিয়ে পড়া যায়, তালি দিয়ে পড়া যায় বা সুর করে পড়া যায়। তাহলে এটি আর একটি বৈশিষ্ট্য যে কবিতা পদ্য ভাষায় পড়া যেতে হবে। কবিতার যে ভাষা সেই ভাষাটা পদ্য ভাষা। এটি কি গদ্য ভাষায় লেখা? যদি
পদ্য ভাষায় লেখা হয় আমরা টিক দিয়েছি, তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি যে গদ্য ভাষায় রচিত নয় বা গদ্য ভাষায় লেখা না। এরপরে দেখো রয়েছে 7 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, সেই প্রশ্নটি রয়েছে এর মধ্যে কি কোনো কাহিনী আছে? অবশ্যই কাহিনী আছে, কাহিনী ছাড়া তো সাহিত্যকর্ম হয় না, আর সাহিত্যকর্ম হলে সেটাকে বলা হয় অপলাপ, তাই না? তো কবিতার মধ্যে এখানে যেমন বন্ধুকে নিমন্ত্রণ করেছে, বন্ধু আসলে তাকে কি দিয়ে আপ্যায়ন করবে সেটা বলা আছে, বন্ধু কিভাবে ঘুম পাড়াবে, কিভাবে তাকে তার সাথে সারাদিন খেলবে, এই পুরোটাই একটা গল্প, একটা ঘটনা, একটা কাহিনী। তার মানে কাহিনী ছাড়া কিন্তু কবিতা হয় না, কোনো সাহিত্যকর্মই হয় না কাহিনী ছাড়া। অবশ্যই কাহিনী থাকতে হবে, সেটা কল্পিতও হতে পারে বা সেটা কল্পনা নির্ভরও হতে পারে, আবার বাস্তবতা নির্ভরও হতে পারে। তো এখানে বাস্তবতা নির্ভর কাহিনী রয়েছে, তার মানে অবশ্যই আমরা এখানে টিক দিব, হ্যাঁতে টিক দিব। এরপরে রয়েছে এর মধ্যে কি কোনো চরিত্র আছে? অবশ্যই আছে, চরিত্র ছাড়া আর কাহিনী হবে কি করে? যদি চরিত্রই না থাকে তাহলে সেটা কাহিনী হয়? সেই চরিত্রটা হতে পারে কি গাছপালা হতে পারে, পশু পাখি হতে পারে, যে কোনো বিষয়েই চরিত্র হতে পারে। তো এখানে তো চরিত্র আছে, কবি নিজেই একটা চরিত্র, যেমন সে তার বন্ধুকে দাওয়াত দিচ্ছেন, এখানে কবি একটা চরিত্র, আবার যাকে দাওয়াত দিচ্ছে সে একটা চরিত্র, বন্ধু, তাই না, বা ভ্রমর, তাহলে এখানে অবশ্যই চরিত্র থাকতে হবে। এরপরে দেখো আমরা পরবর্তীতে যে 9 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি সেটি হলো এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? হ্যাঁ, কাহিনী থাকলে তো বিষয় হবেই, চরিত্র থাকলে তো বিষয় থাকবেই, এটা তো একদম স্বাভাবিক কথা। তাহলে এখানে আমরা অবশ্যই বলবো যে হ্যাঁ, এটি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এখানে, তাহলে এখানে আমরা হ্যাঁতে টিক দিব। এরপরে বন্ধুরা দেখো যে এখানে বলা আছে যে এটি কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা? হ্যাঁ, এখানে একটা কথা আছে যে কবিতার যে লাইনগুলো থাকে তাকে বলা হয় কি? তাকে বলা হয় হলো চরণ। আর কবিতার যে ইয়ে থাকে, কয়েকটি লাইন একত্র করে এক একটি, আমরা যেমন গদ্যের মধ্যে অনুচ্ছেদ পাই, প্যারা পাই, তাই না? আমরা ইংরেজিতে বলি প্যারা, বাংলায় বলি অনুচ্ছেদ। আর কবিতার মধ্যে যদি এরকম একটু পরপর যদি একটু গ্যাপ দেওয়া থাকে তাকে কি বলা হয়? পদ, তাই না? তাহলে এখানে দেখো যে আমরা দেখি একটু, এই কবিতাটার মধ্যে কিন্তু অনুচ্ছেদ নাই, দেখেছো? এখানে কিন্তু অনুচ্ছেদ ভাগ করা নাই। তবে শেষ লাইনে যখন আসবে তুমি, শেষ লাইনে এসে কি পাবে? একটা অনুচ্ছেদ পাবে। এই দেখো শেষ লাইনে, যদি আমি এটা দেখাই, এই দেখো এখানে কিন্তু একটু বেশি ফাঁকা দেওয়া আছে, তাই না? আর একটা লাইন লেখা যায় এরকম একটা ফাঁকা দেওয়া আছে। তার মানে এখানে শেষ কথাটা তো এই কবিতার মূল কথাটা উপস্থাপন করছে কবি, এই জন্য একটা এখানে একটু অনুচ্ছেদ দেওয়া হয়েছে, মানে অনুচ্ছেদে বিভক্ত, তাই না? তাহলে কি বলেছি যে এই যে কবিতার মধ্যে যে প্রতিটি কিছু কিছু, আমরা এর আগের একটা কবিতা দেখি, তারপরে এটা ভালো করে বুঝতে পারবো। এখানে দেখো, এখানে কিন্তু কোনো অনুচ্ছেদ দেওয়া নাই, তাই না? এখানে কিন্তু কোনো অনুচ্ছেদ দেওয়া নাই, তার মানে স্তবক নাই। বাংলা ইসে গদ্যে যখন অনুচ্ছেদ থাকে তখন সেটাকে বলা হয় অনুচ্ছেদ, প্যারা প্যারা ভাগ করে দেওয়া থাকে, তখন সেটা হলো অনুচ্ছেদ, তাই না? আর যখন কবিতার মধ্যে হয়, কবিতার কিছু লাইন মিলিয়ে কি হয়, সেটা স্তবক হয়, স্তবক। তো এই যে এখানে কিন্তু দেখো কোনো স্তবক নাই কবিতার মধ্যে, তার মানে কবিতার মধ্যে স্তবক থাকতেও পারে, নাও থাকতে পারে, না থাকলেও সেটা কবিতা হবে, আবার স্তবক থাকলেও সেটা কি হবে? কবিতা হবে। তাহলে আমরা এখানে দিয়ে দেই যে এটি কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা? না, এটা ভাগ করা না। তবে এখানে ভাগ করা থাকতে পারে, থাকলেও কবিতা হবে, না থাকলেও কবিতা হবে। স্তবক নাই এখানে। স্তবক কি? কয়েকটি লাইন একত্র করে, যেমন 6 লাইন, 4 লাইন, 8 লাইন, এরকম মিলিয়ে মিলিয়ে যদি ভাগ করা হয় তাহলে সেটাকে বলা হয় হলো স্তবক। এরপরে দেখো কি আছে, 11 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 11 নম্বর প্রশ্নে রয়েছে হলো যে এটির মধ্যে কি কোনো সংলাপ আছে, ডায়লগ আছে? যে এখানে দেখি আমরা যে কোনো সংলাপ আছে কিনা, সংলাপের মধ্যে অর্থাৎ কোনো সরাসরি কোনো বাক্য দেওয়া আছে কিনা, কোনো উদ্ধৃতি দেওয়া আছে কিনা, কারো কোনো জবানিতে সরাসরি কথা দেওয়া আছে নাকি। এখানে বলছে যে গাছের শাখায় দুলিয়ে বাতাস করে, সব একজনের উক্তিতে করা হয়েছে, তাই না? তো এখানে আমরা সেইভাবে আলাদাভাবে কোনো সংলাপ দেখতে পাচ্ছি না। তারপরে এখানে কি বলছে, এই দেখো এইখানে সংলাপ আছে, এই যে আমি সাগর পাড়ি দিব, এখানে কিন্তু সংলাপ আছে। এখানে বলবো মাকে,
মাকে বলবো, মাকে বলবো কি বলেছে একটু খেয়াল করো তোমরা, দেখো যে বলেছে যে বলবো মাকে, খেয়াল করো একটু তোমরা, আমি একটু তোমাদের একটু আরেকটু পজ করে দেখাচ্ছি, একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। যে এখানে দেখো রয়েছে যে বলবো মাকে, ভয় কি গো মা বাণিজ্যেতে যাই। এই যে দেখো ভয় কি গো মা, এটা কিন্তু ডাইরেক্ট স্পেস, তাই না? আমরা যেটাকে বলি যে সরাসরি কথাটাকে যখন তুলে নিয়ে আসা হয় তখন সেটাকে বলা হয় কি বলে, ডায়লগ বলে, ইংরেজিতে বলা হয় ডায়লগ। আর যখন আমরা বাংলায় বলবো তখন সেটাকে বলবো হলো যে সংলাপ। তো এখানে অবশ্যই কি রয়েছে, সংলাপ রয়েছে। তারপরে এখানে কি রয়েছে আর সর্বশেষ যেটি, সেটি হলো যে এটি কি অভিনয় করা যায় কিনা। হ্যাঁ, কবিতায় এটি অভিনয় করা যায়, দুইজন বন্ধু যদি হয় তাহলে তারা অভিনয় করেই কথাগুলো বলতে পারে। তাহলে এখানে সংলাপ আছে কিনা, আছে দিব, এবং এটা অভিনয় করা যায়, এটিতেও আমরা টিক দিব। এই ছিল হলো আমাদের বইয়ের যে কাজটি, বইয়ের এই কাজটি এখানে আমরা উপস্থাপন করেছি। দেখো চমৎকার করে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু বোঝাতে পেরেছি, তবে চেষ্টা করেছি। এখানে এই বৈশিষ্ট্যগুলোর যদি কবিতার মধ্যে থাকে তাহলে সেটা কবিতা, আর নচেত সেটা সাহিত্যের অন্যান্য যে কোনো একটা অংশ। এর পরবর্তীতে আমরা আগামী দিন খুব মজার একটা ক্লাস উপস্থাপন করব। সেই ক্লাসটি হলো যে কবিতা কি, কবিতা কিভাবে লেখা যায়, এবং আমি একটা কবিতার লেখা দেখাবো এবং শেখাবো যে কবিতা কিভাবে লেখা যায়, এবং সেই ক্লাসটার পরে আমার বিশ্বাস যে তুমি কবিতা লিখতে পারবে। তো আজকের ক্লাসে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লেখাপড়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো এখানে আমি একটি ছবি উপস্থাপন করেছি।